This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রিজু দত্ত। আজকে প্রথম আমার ইউটিউবে লাইভ। আপনারা এতদিন 24শে নভেম্বর একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, রাজনীতির কথা বলি, দলের কথা বলি। এই কদিনে মাত্র আমার প্রায় 4000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের আশীর্বাদে, ভালোবাসার। তাই আজকে প্রথমবার সাহস করে একটু ইউটিউব লাইভে এলাম। আজকের আমার টপিক সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে নোংরামি চলছে সেটা নিয়ে। কিন্তু এই যে টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব, আমি প্রথমেই কিছু ডিসক্লেমার দিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায়। কারণ একটু বিতর্কিত কিছু টপিকস আছে, কিছু লোকের গাজালা করবে, কিছু লোকের গায়ে লাগবে, কিছু লোকে গালাগালি দেবে, আবার কিছু লোকে ভালোও বলবে। তাই ডিসক্লেমারটা আগেই দিয়ে দিতে চাই। ডিসক্লেমারটা হচ্ছে, আজকের এই লাইভ ব্যক্তি রিজু দত্তের ব্যক্তিগত লাইফ। এর সাথে রিজু দত্ত যে দল করে বা যে দলের মুখপাত্র তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, এই লাইভের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এটা আমি পরিষ্কার বলে দিলাম, আবারও বলছি, আমার আজকের এই ইউটিউব লাইভের সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ফার্স্ট ডিসক্লেমার। সেকেন্ড ডিসক্লেমার, কারুর গায়ে লাগলে, গা জ্বালা করলে কমেন্টে এসে গালাগাল দেবেন, আপনার ভাষায় আপনি উত্তর পাবেন। আর কারো ভালো লাগলে আপনারাও কমেন্টে এসে জানাবেন, সেটার উত্তর আমি দেব। তা শুরু করা। সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশন। আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া এই পৃথিবীতে চলা যাবে না। সেটা আপনি পলিটিক্স করুন, সেটা আপনি ক্রিকেট খেলুন, সেটা আপনি সিনেমা করুন, সেটা আপনি যাই করুন, আপনার চিন্তা, আপনার সোশ্যাল মিডিয়া দরকার নিজের মার্কেটিং করার জন্য, আপনি যে কাজের সাথে যুক্ত তার মার্কেটিং এর জন্য, আপনার কাজের সুবিধার জন্য, অর্থ আয়ের জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন যেটা, সেটা এখন সম্পূর্ণভাবে একটা পেশায় পরিণত হয়েছে, সম্পূর্ণভাবে। আর এটা ভালো যে একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম তৈরি হয়েছে সারা বিশ্বব্যাপী মানুষের জন্য, যে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট তৈরি করে মানুষ নিজের সংসারও চালাতে পারছে। আমি কালকে একটা খবরের কাগজে পড়ছিলাম, পৃথিবীর সেরা ইউটিউবার মিস্টার বিস্ট শুধু 2024 সালে ইউটিউব তাকে $600 মিলিয়ন দিয়েছে। $600 মিলিয়ন। ভাবা যায়? আচ্ছা আচ্ছা ডাক্তার, আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ার, আচ্ছা আচ্ছা পলিটিশিয়ান, আচ্ছা আচ্ছা রকেট সায়েন্টিস্টও এত টাকা কামাতে পারে। তো কন্টেন্ট ক্রিয়েশন থেকে টাকা আসছে, খুব স্বাভাবিক। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে, আমি মনে করি, ওই রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়ামের মতো। আমি মনে করি সোশ্যাল মিডিয়া হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম। যদি ভালো হাতে থাকে তাহলে বিজ্ঞানের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, পৃথিবীর কাজে লাগবে। আর যদি অশুভ হাতে পড়ে তাহলে অ্যাটম বোম বানানোর কাজে লাগবে। ইট ইজ এ ভেরি সেন্সিটিভ থিং সোশ্যাল মিডিয়া। এবার এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে যে অর্থ আয় করা যায়, আর কিছু কিছু লোক বিপুল পরিমাণ অর্থ আয় করছে, এই দেখে একটা হুজুগ লেগেছে। সারা বিশ্বে এবং ভারতবর্ষে কন্টেন্ট তৈরি করতে হবে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে টাকা কামাতে হবে, আর সেটা দিয়ে নিজেদের খরচা চালাতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় তো কোনো ডিগ্রি লাগে না, পড়াশোনাও লাগে না, কিছুই লাগে না। আপনার কন্টেন্ট যেটা আপনি তৈরি করছেন, যদি মানুষ দেখে, যদি মানুষ ভালোবাসে, সেটাই যদি প্রচুর ভিউ হয়, ভিউতে অ্যাড আসবে, অ্যাডের ভিত্তিতে আপনি টাকা পাবেন। খুব সিম্পল লজিক। আর সেই জন্য অবশ্যই সবাই করছে। যাদের অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনি বা যে কোনো সার্কামস্ট্যান্সিয়াল কারণে পড়াশোনা করতে পারেনি, অনেকে আমি এরকম চিনি, কন্টেন্ট তৈরি করে প্রচুর টাকা আয় করছে। খুব ভালো কথা। কিন্তু সব ভালো জিনিসেরই যেমন একটা খারাপ দিক থাকে, এই কন্টেন্টের খারাপ দিক হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েশনের নামে ভাইরাল হওয়ার জন্য, কারণ ভাইরাল হতে না পারলে তোমার কোনো অস্তিত্ব নেই। ওই একটা মিম বেরিয়েছে না, যে আপনি বিয়েতে সব্যসাচী পড়েননি, আপনার কি বিয়ে করার যোগ্যতা আছে, বা আপনার বিয়েটা কি সফল হলো? ঠিক একইভাবে
এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করতে গিয়ে যদি আপনি গালাগাল না দেন, যদি আপনি অশ্লীলতা না করেন, যদি আপনি যৌনতা না করেন, তাহলে মনে হয় যে আপনার কন্টেন্টই তৈরি হলো না। এবার ভালো কন্টেন্টও আছে, অশ্লীল যৌন কন্টেন্টও আছে। ভালো কন্টেন্ট কিরকম? ভালো কন্টেন্ট, ধরে নিন আমি তো রাজনীতি করি, তো রাজনীতির উদাহরণ দিই। আমার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি এখন দেবাংশু, শুরু করেছিল জীবন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, করতে 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 খেলা হবে, বাকিটা ইতিহাস। ফ্যান্টাস্টিক কন্টেন্ট। আই এম এক্সট্রিমলি প্রাউড অফ দিস বয়। লক্ষ লক্ষ মানুষ ওর ফ্যান, 1 মিলিয়ন ওর ফলোয়ার, 1 মিলিয়ন ফেসবুকে। আবার উল্টো দিকেও যদি যাই, আপনি দেখুন সিপিএম এর শতরূপ আছে, বহুদিন ধরে ইউটিউব করছে, বহুদিন ধরে নিজে যে বক্তব্যগুলো সার্বজনীন মঞ্চে রাখে বা টিভিতে রাখে সেটাকে আপলোড করে, ওখান থেকেও ভালো ইনকাম হচ্ছে। আর এটা তো মানে আপনার খাটনির পয়সা, কারণ তো বলার কিছু নেই। পডকাস্ট যদি আপনি দেখেন, আসবো পডকাস্টে, পডকাস্ট তো এক ধরনের কন্টেন্ট, সেখানে প্রচুর পডকাস্টার আছে। যদি পলিটিক্যালি দেখেন, রবিশ কুমার আছে, অজিত অঞ্জুম আছে, সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সিল কপিল সিব্বল এখন পডকাস্ট করছে, আকাশ ব্যানার্জি বলে একজন আছেন দেশভক্ত, লন্ডন টপ আছে, সমধীশ আছে, আনফিল্টার্ড বাই সমধীশ, আউটস্ট্যান্ডিং কন্টেন্ট, কোনো অশ্লীলতা নেই, কোনো যৌনতা নেই, সেটাও আছে। আবার ইন্ডিয়া গট লেটেন্টের মতো কন্টেন্ট আছে, যেটা শ্যামায় রায়না এতদিন হোস্ট করতো, তারপরে লাস্ট 2-3 দিন ধরে বিরাট মার্কেটে এটা ফেমাস, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে, এফআইআর, কোর্ট কেস, পুলিশের রেড ইত্যাদি ইত্যাদি, শো ক্যান্সেল, বিরাট ব্যাপার হয়েছে। কেন? কারণ ওখানে যারা গেছিল, অপূর্বা মাখিজা বলে দ্য রেবেল কিড ওর হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আর রণবীর আলাহাবাদিয়া যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হচ্ছে বিয়ার বাইসেপস গাই, সেই বিয়ার বাইসেপস গাই খুব ফেমাস। কারণ দেখবেন নরেন্দ্র মোদী তাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্রিয়েটারের অ্যাওয়ার্ড দিয়েছে, তার সাথে যত বিজেপির কেন্দ্র মন্ত্রীরা আছে তাদের সাথে ওর ছবি আছে, তারা ওর পডকাস্টে গেছে এবং সেখানে ও আধ্যাত্মিক কথা বলে, যোগার কথা বলে, ভারতবর্ষের কথা বলে, ভারত মাতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ইন্ডিয়া গট লেটেন্ট এটা তো নতুন কিছু না, বহুদিন ধরে চলছে। সামায় রায়না বহুদিন ধরে গালাগাল করছে, সামায় রায়না যে কন্টেন্ট তৈরি করে তার মধ্যে গালাগাল খিস্তি আছে, তাহলে এইটা নিয়ে ঝামেলা হলো কেন? তার কারণ আমি যেটুকু বুঝতে পেরেছি, রণবীর আলাহাবাদিয়া বাবা মাকে কেন্দ্র করে যে ইনসেস্টুয়াল বা বিলো দ্য বেল্ট একটা যৌন, মা বাবাকে নিয়ে একটা যৌন রিমার্ক করেছে, সেটা মানুষ নিতে পারে, কারণ মানুষেরও তো সহ্যের সীমা আছে। কেন নিতে পারেনি? কারণ একদিকে তোমার পডকাস্টে বড় বড় ভারতবর্ষের মন্ত্রীদের এনে তুমি প্রয়াগরাজ, কুম্ভরাজ, কেদারনাথ, বদ্রীনাথ, যোগ, মহাদেব, আধ্যাত্মিক আলোচনা করবে, আর তারপর তুমি আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে নিজের মা বাবাকে নিয়ে যৌনতা নিয়ে আলোচনা করবে, এটা কি হতে পারে? ডবল স্ট্যান্ডার্ডের ভারতবর্ষে কোনো জায়গা নেই। রণবীর আলাহাবাদিয়া কেস খাওয়ার পর সেটা আমি বুঝে গেছি। তুমি যা সেটা মানুষকে দেখাও, যদি মানুষ তোমায় নেয় তাহলে ওইভাবেই নেবে, না নিলে নেবে না, কিন্তু তুমি দেখাবে এক আর হবে আরেক, এটা হতে পারবে না। ও শুভেন্দুর মতো যখন তৃণমূলে ছিল তখন বকরি ঈদের সময় লরি লরি গরু পাঠাতো মালদা আর মুর্শিদাবাদে, নিজে 3 বাটি করে গরুর মাংস খেত, সেটা আমি বলেছিলাম বলে আইনি নোটিশ দিয়েছিল আমাকে। কিন্তু এখন বিজেপিতে ট্রান্সফার হওয়ার পর সনাতন ধর্মের ধারক বাহক, ওর কথাবার্তা শুনলে মনে হয় হিন্দু ধর্মের প্রধান এজেন্ট হচ্ছে শুভেন্দু অধিকারী। তো এই ডবল স্ট্যান্ডার্ড মানুষ পছন্দ করে না, তাই শুভেন্দুর বাংলার বুকে কিছু হবে না। এবার এই যে শুভেন্দু নিয়ে আমি কথা বলছি, আমারও ইউটিউব চ্যানেল আছে, আমিও ভিডিও ছাড়ি রাত্রেবেলা 8টার সময়, সেটাও তো একটা কন্টেন্ট। আমি তীব্র কটাক্ষ করি বিজেপিকে, আমি তীব্র কটাক্ষ করি শুভেন্দু অধিকারীকে, কিন্তু আমি আমার কন্টেন্টের মধ্যে ভিউজ বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য আমি কি শুভেন্দু অধিকারীকে ময়ের ছেলে, খয়ের ছেলে বা ভয়ের ছেলে বলতে পারি? কোনোদিন বলতে পারি না। এটা হতে পারে না, এটা হতে পারে না। অবশ্যই এর মধ্যে শিক্ষা দীক্ষা একটা বড় ব্যাপার, কিন্তু এটা হয় না। কিন্তু আজকাল আমি দেখছি এই যে মার্কেটে এখন সো কল্ড কমেডিয়ান্স আছে, বড় বড় কমেডিয়ান্স, সেটা অভিষেক উপমান্য হোক, কুনাল কামরা হোক, ইত্যাদি ইত্যাদি। আমি এখন একটা ট্রেন্ড দেখছি
যে বাংলার কমেডিয়ান হোক বা ভারতবর্ষের কমেডিয়ান হোক, বড় যারাই কমেডিয়ান হোক, একমাত্র ওই জাকির নায়েক বাদে গালাগাল দিলে হাততালি পড়ছে। যে যত গালাগাল দিতে পারবে তত বেশি হাততালি পড়ছে। এবার এটাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করে। বাঙালি মানেই গালাগাল দেয়, কেউ প্রকাশ্যে দেয়, কেউ দেয় না, কিন্তু সব বাঙালি গালাগাল দেয়। বাঙালি কোনো একটা জায়গায় গালাগাল দিতে ভালোবাসে, আমিও দিই, কিন্তু আমি সেটা মানুষের সামনে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে পারি না। কারণ আমার নিজের একটা ইমেজ আছে, আমার পরিবারের একটা ইমেজ আছে, আর আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারও একটা ইমেজ আছে। কিন্তু যারা কমেডিয়ান, যারা ফ্রি স্পিচে বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি, তো সেই ফ্রি স্পিচে এখন তো গালাগাল দিলেও হাততালি পড়ছে। এভরিবডি হ্যাজ ফ্রিডম অফ স্পিচ, কনস্টিটিউশনাল রাইট, মানে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আপনার, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। কিন্তু বাক স্বাধীনতারও তো একটা সীমা থাকতে হবে, বাক স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত, তাই নয় কি? আজকে আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি না ব্যক্তি স্তরে, আমি তাকে ভোট দিই না, তার দলকে ভোট দিই না, তাহলে আমি তো তাকে গালাগাল দিতে পারি না, তিনি তো দেশের প্রধানমন্ত্রী। আমার বাক স্বাধীনতা আছে বলে, আমার সাংবিধানিক অধিকার আছে বলে আমি কি দেশের প্রধানমন্ত্রীকে জানাই তাই গালাগাল দিতে পারি? পারি না। ঠিক একইভাবে কন্টেন্ট ক্রিয়েশনের তো একটা লাইন কোথাও থাকা উচিত। রণবীর আলাবাদিয়া কেস খেয়েছে কারণ ও যেটা মানুষকে এতদিন দেখিয়েছে, যে জন্য ও কোটি কোটি টাকা আয় করেছে, তার বিরুদ্ধে গিয়ে ও নোংরামি করেছে, ওর আসল চরিত্রটা প্রকাশ পেয়ে গেছে, সেটা মানুষ নিতে পারেনি, তাই মানুষ রেগে গেছে। কিন্তু সামায়া রায়না তো প্রথম দিন থেকে দেখিয়েছে যে আমি গালাগাল দিই বস, এটাই আমার কন্টেন্ট, এটাই আমার কমেডি। আমি লোককে ছোট করব, কেউ হুইল চেয়ারে আসলে তাকে নিয়ে আমি ইয়ার্কি মারবো, তাকে ছোট করব, তাকে মা মাসির তুলে গালাগাল দেবো, আর তাতে লোকে হাততালি পড়বে, তাতে লোকে আমার কন্টেন্ট দেখবে, আমার কোটি কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে ওর দিক থেকে তো কোনো ভুল নয়। যখন ইন্ডিয়া গট ল্যাটেন্ট একটা রিলিজ করেছিল সামায়া রায়না, তখন 5 দিনের মধ্যে ভারতবর্ষের 1 নম্বর ডাউনলোডেড অ্যাপ ছিল ইন্ডিয়াস গট ল্যাটেন্ট। তার মানে ভারতবর্ষের মানুষই তো দেখেছে ইন্ডিয়া গট ল্যাটেন্টকে, তারাই তো প্রমোশন দিয়েছে, তারাই খিস্তি খেয়র যৌন আলোচনা এইগুলোকে গোগ্রাসে গিলেছে, এবং তাতে রেভিনিউ জেনারেট হয়েছে। সামায়া রায়নার মাসিক ইনকাম 1.5 কোটি টাকা, এটা তো আমার আপনার মতো যারা দেখেছে তারাই, এই এই ওর যে অর্থটা যে ও আয় করেছে তাকে আমরাই কন্ট্রিবিউট করেছি। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, তাহলে কি মরাল পুলিশিং করতে হবে? তখন লোকে বলবে আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কি বলবো, এটা হতে পারে? হতে পারে না, সেটাও হতে পারে না। তাহলে লাইনটা কি, বেঞ্চমার্কটা কি? এটাই ধোঁয়াশা। খেলাটা হচ্ছে এখানে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের বেঞ্চমার্ক কি সেটা কেউ জানে না, আমিও জানি না, কেন্দ্রের যে মন্ত্রী বসে আছে সেও জানে না, নরেন্দ্র মোদীও জানে না। আজকে বলুন না, ভারতবর্ষের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটার কারা? নাম্বার 1 নরেন্দ্র মোদী, নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়, নাম্বার 3 লালু প্রসাদ যাদব, নাম্বার 4 অখিলেশ যাদব বা স্ট্যালিন। কারণ এনারাই তো কন্টেন্ট ক্রিয়েটার, এনারাই নিউজ মেকার, এনাদের মুখের একটা শব্দতে খবর হয় আর সেটা নিয়ে কন্টেন্ট হয়। কিন্তু এদের মুখে তো কোনো অশ্রাব্য ভাষা নেই। এবার ভারতবর্ষে যখন ইন্ডিয়া গট ল্যাটেন্ট নিয়ে এত মাতামাতি, ইন্ডিয়া গট ল্যাটেন্ট ক্যান্সেল হয়ে গেল, সামায়া রায়না সব ভিডিও ডিলিট করে দিয়েছে পোস্ট করে। তো তাহলে আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করব, যারা লাইসেন্স দেয়, দয়া করে আরো 2টো অ্যাপ আছে, সেই দুটোকেও এবার ব্যান করে দিন। আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা। একটা হচ্ছে উল্লু, আর একটা হচ্ছে অল্ট বালাজি। কি ধরনের অসভ্যতা নিয়ে এখানে হচ্ছে, কি ধরনের যৌনতা এখানে হচ্ছে। এই দুটো অ্যাপ ইজ নাথিং বাট আ সফট পর্ন চ্যানেল। সবার বাড়িতে বাচ্চা আছে, আমরা আমাদের বাচ্চাদের কি শিক্ষা দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার বাড়িতে বাচ্চা আছে। আর আমাদের সময় যেটা ছিল না, যেহেতু আমাদের তো জন্ম 1980 দশকে, এখনকার সবার বাড়িতে সবার বাচ্চার হাতে একটা করে স্মার্টফোন আছে, কারুর হাতে ট্যাবও আছে। এই দুটো অবিলম্বে কেন্দ্র সরকারকে ব্যান করে দেওয়া উচিত।
এই দুটো অ্যাপে যৌনতা আর সফট পর্ন ছাড়া আর কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং ইন ইট। এবার আমি আরেকটা অ্যাপের কথা বলতে চাই, যেটা বললে বিতর্ক হবে, অনেকের গাত্রদাহ হবে, অনেকে আমাকে গালাগালো দেবে। সেটা ব্যান করার যদিও দরকার নেই এখন, বাট আমি আমার মনের কথাটা আজকে যেহেতু খোলাখুলি ঝাড়া হাত পা হয়ে আড্ডা মারছি আপনাদের সাথে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সেই অ্যাপটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম। সেই অ্যাপটার নাম ইনস্টাগ্রাম। আমারও অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম, প্রাইভেট অ্যাকাউন্ট, শুধু আমার পরিবারের সাথে আমি ছবি দিই। এছাড়া এছাড়া ইনস্টাগ্রামটা তৈরি হয়েছিল যাতে মানুষ নিজেদের পার্সোনাল ছবি দিতে পারে আর বন্ধু বান্ধবের সাথে কানেক্ট করতে পারে, এর বাইরে তো না। কিন্তু এখন আপনি যদি ইনস্টাগ্রাম খোলেন, শুধু খোলেন আর স্ক্রল করেন, আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা, পুরো ইনস্টাগ্রাম অ্যাপটা একটা ডান্স বারে পরিণত হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাপে আপনি যদি খুলে শুধু এরকম স্ক্রল করেন, শুধু দেখবেন নাচছে, আর কোনো কাজ নেই, শুধু নাচছে। এবার কাউকে তো নাচার জন্য আটকানো যায় না, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি। আমাদেরও বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমার ভয় লেগে যায় বাচ্চারা হাতে ফোন নিলে। পুরো ইনস্টাগ্রাম অ্যাপটা একটা ডান্স বারে পরিণত হচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে যারা এই কন্টেন্ট গুলো তৈরি করছে ইনস্টাগ্রাম, এরা কি অনাথ? মানে আমি কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে যে এদের কি শাসন করার কেউ নেই, মা বাবা নেই। আন্ডার গার্মেন্টস পরে একটা পাবলিক প্ল্যাটফর্মে ভারতবর্ষের মেয়েরা, বাংলার মেয়েরা কন্টেন্টের নামে যে যৌন প্রদর্শন করছেন, এদের কি শাসন করার কেউ নেই? এদের কি মা বাবা নেই? এদের কি কাকু কাকিমা, জেঠু জেঠিমা, মামা মাসি পিসি, বয়ফ্রেন্ড, হাজবেন্ড, বন্ধু বান্ধব কেউ নেই? না তারাও এই ইনকামের ভাগ পায় বলে সায় দেয়? আমি অ্যাকচুয়ালি কনফিউজড। আর এটা আমি আমার বাড়ির লোকেদের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করেছি যে হাউ ইজ ইট পসিবল। ফেসবুক একই পথে, ফেসবুকে তো আবার কাপল ভিডিওস, কোন প্রান্তিক গ্রামের কোন স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক গাদা যৌনতা, অশ্লীল ভাষা, গালাগাল ইত্যাদি, লাখ লাখ ভিউ, কোটি কোটি ভিউ। কখনো থার গাড়ি কিনছে, কখনো বাড়ি তৈরি, দুতলা তৈরি করছে। আবার তার সাথে আবার অনেক ভালো কন্টেন্টও আছে। যেমন ইনস্টাগ্রামে আমি যেটা পার্সোনালি যে কন্টেন্ট গুলো ফলো করি, গান, কিছু অ্যাকাউন্টস আছে খুব সুন্দর গান আপলোড করতে থাকে। আমি আমি আমার স্ত্রী যেটা স্পেশালি ফলো করি হচ্ছে, এরকম প্রচুর অ্যাকাউন্ট আছে যারা কি বলবো, ওই ঘোড়ার ভিডিও দেয়, দেশ বিদেশ ঘোরার ভিডিও, হিমাচলের ভিডিও, সুইজারল্যান্ডের ভিডিও, রোমেনিয়ার ভিডিও দেখি আর ভাবি হয়তো কোনোদিন তো আমিও যেতে পারবো বা যাওয়ার ইচ্ছে আছে। দিস আর ফ্যান্টাস্টিক কন্টেন্টস, দের ইজ নাথিং টু টক অ্যাবাউট দিস। এর এর বাইরে আমার এদের এদের নিয়ে আমার আলোচনা করার কোনো ব্যাপারই নেই। আমি পছন্দ করি এই কন্টেন্ট গুলো। অনেক আমাদের বাঙালি কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা রান্না দেখায়, আউটস্ট্যান্ডিং কন্টেন্ট। আবার আমাদের বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে দুজন আছে, আমি নাম করে বলছি। একজন স্যান্ডি শাহ, আমি নাম করে বলছি, স্যান্ডি শাহ। আমার তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আমি তাকে চিনিও না। এবার স্যান্ডি শাহ নাম নিলে লোকে কমেন্ট করা শুরু করবে, এলজিবিটি কমিউনিটি এগেনস্ট। নো, আমার এডুকেশন ইন্ডিয়া, তারপর ইংল্যান্ডে। আই হ্যাভ কমপ্লিট রেসপেক্ট ফর দ্য এলজিবিটি কিউ কমিউনিটি। কে কাকে ভালোবাসবে, কে কাকে পছন্দ করবে, কে কাকে বিয়ে করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে রিজু দত্ত কোনো একটা কেউ কেটা না যে মন্তব্য করতে আসে না। একটা ছেলে যদি একটা ছেলেকে পছন্দ করে, ভালোবাসে, বিয়ে করতে চায়, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি সেটাকে সমর্থন করি। ঠিক একইভাবে একটা মেয়ে যদি আরেকটা মেয়েকে ভালোবাসে, প্রেম করে, বিয়ে করতে চায়, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা নিয়ে আমার রিজু দত্তের বলার কিছু নেই। আমি কোনো কেউ কেটা না। আমার স্যান্ডি শাহকে নিয়ে বলার যে জায়গাটা, সেটা হচ্ছে হোয়াট এভার ইউর প্রেফারেন্সেস, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু সায়া পড়ে সেকেন্ড হুগলি ব্রিজে অফিস টাইমে রাস্তায় নাচার মানেটা কি কন্টেন্টের নামে, এটা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটা আমি বুঝতে পারছি।
কিন্তু আবার আমি ওকে থামস আপও দেব, ওর এই সব ভিডিওতে ব্যাংককে হোক কলকাতায় হোক হোয়াটএভার, ব্যাংককে দেখছি সি বিচে গায়ে ওই মশার ধূপ লাগিয়ে নাচছে, সেখানে আমি দেখলাম 70,000 না 80,000 লাইক, 12,000 না 18,000 শেয়ার, বাঙালি গোগ্রাসে গিলছে, কারণ ও তো বাংলার কন্টেন্ট ক্রিয়েটার। ওর যে মাসিক আয়টা হচ্ছে সেটাতে তো বাংলার আমরাই কন্ট্রিবিউট করছি। ওর কমেন্টে গিয়ে খিস্তিও করছে, ওর ওর ভিডিও দেখছে, সব ভালো ছেলেটার। বা এখন তো আবার আই ডোন্ট নো কে কাকে নিজেকে কিভাবে প্রেজেন্ট করে, বাট আমি বলবো স্যান্ডি শাহ ছেলেটার সব ভালো, কিন্তু এইগুলো আমি বুঝতে পারছি না। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাকে কি ছায়া পড়ে এখন চিড়িয়াখানার সামনে নাচতে হবে রাস্তায়? মানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা রিজু দত্ত, আমারও তো ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমারও তো গণতান্ত্রিক অধিকার আছে গুরু, আমি এটা বুঝি না। আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার বাংলার বিরাট ফেমাস, আমি নামই জানতাম না, আরজিকর কাণ্ডের পরে জানতে পারলাম, বঙ্গায় কিরণ দত্ত, বিশাল নাকি ভাইরাল, বিশাল হিট। তারপরে দেখলাম আরজিকর কাণ্ডে খুব জোর আওয়াজে অনেক প্রতিবাদ করলো, তা বেশ অনেকেই করেছিল। তারপরে দেখলাম যে অভয়া এবং নারী সুরক্ষা নারী সম্মান নিয়ে প্রায় মশাল নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, সেই আবার দেখছি মেয়েদের গালাগাল দিচ্ছে, মেয়েদের নিচু করে কথা বলছে, মেয়েদের ছোট করে কথা বলছে। সবই কি কন্টেন্ট? মানে আজকে একটা নৃশংস নারকীয় ঘটনা ঘটলে তার প্রতিবাদ করলে আমার কন্টেন্ট ভালো, আর তার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে আমি মা মাসি তুলে খিস্তি করব, সেটাও আমার কন্টেন্টের রেভিনিউ জেনারেট করবে। মানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস, আমি এটা বুঝতে পারছি না ব্যাপারটা। আর যেদিকে এখন সোশ্যাল মিডিয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল, কিন্তু যেদিকে সোশ্যাল মিডিয়া যাচ্ছে আর কন্টেন্টের নামে, আমি শুধু দুটো টপিকের ওপরই কথা বলছি, কন্টেন্টের নামে যে অশ্লীলতা আর যৌনতা হচ্ছে, সেটার আমি তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি, এটা হতে পারে না। ফেসবুক ওপেন সবার জন্য। আমি সেদিন গাড়িতে উঠতে গিয়ে দেখি আমার ড্রাইভার দেখছে, আমার কাছে ধমক খেয়েছে। ফেসবুকে ওই কিছু গ্রামের স্বামী স্ত্রী রান্নাও করছে, ছাদের মধ্যে দুজনকে জল ভরা বেলুন ছুঁড়ে মারছে, সে দৃশ্য একটা অদ্ভুত নোংরা দৃশ্য। তার সাথে নোংরা সেসব কি সব গানের লিরিক্স, আর স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ কিছু ঠিক করে জামা কাপড় পরেনি। সেটা ফেসবুকে স্ত্রীর ভিডিও, স্ত্রী মাথায় জলের বালতি ঢালছে, হাজবেন্ড সেটাকে আবার তার কমেন্ট্রি দিয়ে পোস্ট করছে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস, আমি এটা বুঝতে পারছি না। আমি ভুল হলে আপনারা আমাকে বলুন যে রিজু দত্ত তুমি সালা ডাইনোসরের যুগে থাকো, তুমি এসব বুঝবে না। আমরা একটু ওল্ড স্কুল, কিছু করার নেই, আমি অন্তত ব্যক্তিগত একটু ওল্ড স্কুল। এই যে আমি আজকে যে লাইভটা করছি আপনাদের, সেটা আমি তো একটু শালা বলে ফেললাম। শালা, গরু, জানোয়ার, ইতর, এগুলো তো আছেই, কিন্তু তার সাথে আরো যেগুলো আছে সেগুলো আমিও জানি, আপনিও জানেন, সেগুলো সবাই জানে, পুলিশও জানে, ডাক্তারও জানে, ইঞ্জিনিয়ারও জানে, রাজনীতির লোকেরাও জানে, কিন্তু প্রকাশ্যে কি বলা যায় কন্টেন্টের নামে? মানে এই যে কাপল ভিডিওস গুলো আছে, এই যে বাংলার, আমি এবার বাংলার স্পেসিফিক কাপল ভিডিওস যেগুলো বলছি, এগুলো তো যা করছে আপনারা বুঝতে পারছেন আমি ঠিক বলছি, আগামী দিনে হানিমুন লাইফ করবে এরা। আপনারা, আমি বুঝতে পারছি আপনারাও আমার সাথে হয়তো সহমত এই ব্যাপারটা। কি ধরনের নোংরামি চলছে? চাইল্ড লক দিয়ে দিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কত চাইল্ড লক দেবেন আপনি? আই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস, আমি এটা মানে কিছুতেই বুঝতে পারছি। হয় কেন্দ্র সরকার, এটা তো রাজ্য সরকারের কিছু করার নেই, কেন্দ্র সরকারের একটা রুল আনতে হবে যে এই লেভেলের নিচে তুমি নামলে তোমাকে সেন্সার করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। ফেসবুকে রিপোর্ট মারা যায়, ইনস্টাতে রিপোর্ট মারা যায়, ইউটিউবেও রিপোর্ট মারা যায়, তার মধ্যে অনেক ফ্যাকড়া, কোনটা রেসিস্ট কমেন্ট, কোনটা ভায়োলেন্ট কমেন্ট, কোনটা নিউডিটি, কোনটা কি। এবার কে জাজ করবে? জাজটা করবে কে? হু ইজ গোয়িং টু বি আ জাজ? আর গাইডলাইনটা কোথায়? ভারতবর্ষের সরকার 11 বছর ধরে ক্ষমতায় আছে, কোনো গাইডলাইন নেই সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাদের যে বিজেপির আইটি সেল, তার
বছরের বাজেট প্রায় 500 কোটি টাকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো গাইডলাইন নেই। আর তাদের বিরুদ্ধে যদি সোশ্যাল মিডিয়ায় কেউ লেখে বা বলে, তাহলে টুইটার বা ফেসবুক এদের অফিসে রেড করিয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করিয়ে দাও। এই কাজ করছে বিজেপি, এই কাজ করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু একটা গাইডলাইন যে দেবে, এই যে মাঝে কথা শুনছিলাম ওটিটির একটা গাইডলাইন হবে যে এর নিচে আপনি যৌনতা দেখাতে পারবেন না, বা এই ইত্যাদি ইত্যাদি। সে কি হলো, আমি তো জানলাম না কি হলো। কারণ মাঝে এখন আবার ওয়েব সিরিজ গুলো একটুখানি ঝাড় খেয়ে, একটুখানি মনে হয় কোথাও থেকে একটু গুঁতুনি খেয়ে এখন একটু লাইনে এসছে, দেখা যায়। জাস্ট 1 বছর আগে ভেবে দেখুন তো, যত ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে যে ওয়েব সিরিজ গুলো আসছিল, কি ছিল সেই ওয়েব সিরিজে বলুন না। এখন অনেক প্ল্যাটফর্ম শুধরে গেছে, মানে ওই বলে না গঙ্গা ধুয়ে সতী হয়ে গেছে গঙ্গায় স্নান করে। কিন্তু এই উল্লু, অল্ট বালাজি, এরকম আরো 2-3টে আছে, এগুলোকে ইমিডিয়েট ব্যান করে দিতে হবে, ইমিডিয়েট ব্যান। আমি জানি, এটা আমরা তো শিক্ষিত ছিলাম, আমরা জানি সেক্স সেলস 1000 বছর ধরে হয়ে এসছে, আগামী হাজার হাজার বছর হবে। কিন্তু দেয়ার হ্যাজ টু বি আ গাইডলাইন। যেমন সিনেমাতে এ ক্যাটাগরি আসে, পিজি ক্যাটাগরি আসে, আর রেটেড ক্যাটাগরি আসে, সেরকম তো একটা ক্যাটাগরাইজেশন অন্তত দিতে হবে যে কোনটাকে দেখবে আর কোনটাকে দেখবে না। সবার হাতে স্মার্টফোন, সবার হাতে ট্যাব। আমি দলের হয়ে কাজ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে বা সভা করতে গিয়ে প্রত্যন্ত গ্রামে আমি দেখেছি কেউ এখন টিভির চ্যানেল দেখে না, স্টার জলসা ফলসা ইত্যাদি কেউ দেখে না। সবার হাতে স্মার্টফোন, সবাই ওটিটি দেখে, ওয়েব সিরিজ দেখে, ইত্যাদি দেখে ইত্যাদি দেখে। আর সেখানে যে সবাই আমাদের মতো প্রাপ্তবয়স্ক তা নয়, ছোট ছোট বাচ্চা বাচ্চা গেড়ে গেড়ে বাচ্চারা দেখছে প্রত্যন্ত বাংলার গ্রামে। কলকাতা শহর তো আমি ছেড়েই দিলাম আপনি। তো আমার এই মনের কথাগুলো আজকে লাইভের মাধ্যমে শেয়ার করতে এসেছি যে সোশ্যাল মিডিয়া এখন একটা বিরাট জায়গা, বিরাট সমুদ্র, মহাসমুদ্র। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে যৌনতা, যে অশ্লীলতা ছড়ানো হচ্ছে সমাজে, তার মরাল পুলিশিং করতে রিজু দত্ত আসেনি, রিজু দত্ত কোনো ঠেকা পড়েনি, কিন্তু তার একটা গাইডলাইন অন্তত থাকা উচিত। আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা, সহমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা একটা তো গাইডলাইন থাকা উচিত যে কি মানুষ দেখবে আর কি মানুষ দেখবে না। অন্তত মানুষ যেন খোলার আগে বা দেখার আগে যেন একটা অন্তত ইয়ে থাকে যে দেখো তুমি যেটা খুলছো অ্যাডাল্ট ক্যাটাগরি, এটা কিন্তু 18+। তুমি যেটা খুলছো এটা পিজি ক্যাটাগরি, বা তুমি যেটা খুলছো এটা আর রেটেড ক্যাটাগরি। অন্তত একটা ওয়ার্নিং তো থাকবে। আজকে আমার সাথে এরকম হয়েছে, আমি আমার পার্টির হেডকোয়ার্টারে বসে আছি, হেডকোয়ার্টারে পার্টি বসে আছে, জাস্ট ফেসবুকটা খুলেছি দেখার জন্য যে মানে আমাদের পার্টির মুখপত্র যেটা জাগো বাংলা, তার লাইভ চলে দুপুরবেলা। তো আমি লাইভটা দেখতে খুলেছি, ও মা, জাস্ট ফেসবুকটা খুলেছি, দুজন নাচা শুরু হয়ে গেছে। মানে মানুষ লজ্জায় পড়ে যাবে এইসব চক্করে, লজ্জায় পড়ে যাবে। আমি আমার ড্রাইভারের ইনস্টাগ্রামটা নিয়ে আমি লজ্জায় ওকে ছুঁড়ে মেরেছি ফোনটা। কারণ এইসব আমি যেটুকু বুঝি, আমি বেশি বুঝি না সোশ্যাল মিডিয়া, বা যেটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনি কি দেখেন বা কি দেখছেন সেটা একটা অ্যালগোরিদম সেট হয়। তো আমার তো ধরুন হুটহাট করে ঢোকে, আমার ড্রাইভারের ইনস্টাগ্রামটা নিয়ে আমি ওকে বললাম দেখ আমার ইনস্টাগ্রাম প্রবলেম হচ্ছে, একটু দে তো তোর ফোনটা, আমার আইডি পাস। ওর ইনস্টাগ্রামটা তো মানে যা দেখে আর কি, সে তাকে তো তাই দেখাচ্ছে এই অ্যালগোরিদম গুলো। আমার ইনস্টাগ্রাম যদি আমি আপনাদের সামনে খুলে দেখাই, আপনারা দেখবেন গান, ঘোরা ফেরা, গাড়ি, নতুন নতুন গাড়ি, স্পোর্টস কার ইত্যাদি ইত্যাদি। মানে আমার স্ত্রীর যদি আপনি ইনস্টাগ্রাম দেখেন, রান্না বান্না, বিদেশ ঘোরা, জামা কাপড়, ডিজাইনার, সেই এইসব ইয়ে আছে। কিন্তু আমার যে গাড়ি চালায় ওর ইনস্টাগ্রামটা খুলে তো আমি লজ্জা পেয়ে গেছি। তো দেয়ার হ্যাজ টু বি আ লিমিট টু এভরিথিং। কাউকে ছোট করা, কাউকে মা বোন তুলে খিস্তি করা, কেউ যদি হ্যান্ডিক্যাপ্ট হয় তার ওই অবস্থার, তার মুখের ওপরে হাসা হাহা করে, এগুলো কি করে কন্টেন্ট হতে পারে রিজু দত্তের মাথায় ঢুকছে না, হয়তো অনেকের মাথায় ঢুকে। নিজের মা বাবাকে নিয়ে যৌন আলোচনা করা, ভগবান দেবদেবীদের নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করা,
আন্ডার গার্মেন্টস বলে সোশ্যাল মিডিয়ায়, অ্যাপে কোটি 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 মানুষের সামনে নাচা। আই আই ডোন্ট নো দিস। আমি মানে মেবি আমি, আমার বয়স হয়ে গেছে 40 বছর, আমি বুড়ো, মেবি আমি ওল্ড স্কুল, মেবি আমি অশিক্ষিত, মেবি আমি বুঝি না। এটাই এখন দুনিয়া। যাদবপুরের বাইরে গেলে যেমন বলে, যাদবপুর ইউনিভার্সিটির বাইরে গেলে, এটাই এখন দুনিয়া। দিস ইজ স্কুল, দিস ইজ হ্যাপনিং। উই হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ সেক্স, ফ্রিডম অফ এভরিথিং। ইয়েস, আই নো। আমি 4.5 বছর ইংল্যান্ডে ছিলাম, আই নো। একটা পর্দা বলে তো ব্যাপার থাকে। আজকে আমার আপনার পরিচিত এরকম প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর ছেলে মেয়ে আছে যাদের আমরা চিনি, যারা গাঁজা খায়। আপনিও ছিলেন, আমিও চিনি। কিন্তু গাঁজা খাওয়াটা কি ঠিক? আপনার শরীরের জন্য ঠিক, না আইনগতভাবে ঠিক? আইনগতভাবে ধরা পড়লে কেস খাবেন, জেলও হতে পারে যদি পরিমাণ বেশি হয়। শারীরিক দিক দিয়েও তো ঠিক না। যেমন আমি আমি কি ধোয়া তুলছি বা তা সাধু? না, আমি সিগারেট খাই। সিগারেট আমার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আইন অনুযায়ী অপরাধ নয়। কিন্তু আমি তো খাই। মদ আইন অনুযায়ী অপরাধ না, মানুষ খায়। কিন্তু গাঁজা কিন্তু আইন অনুযায়ী অপরাধ। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এরকম আশেপাশে আমাদের প্রচুর লোক, আমাদেরই বন্ধু বান্ধব, যারা খায়। কিন্তু তা বলে গাঁজাটা ঠিক এটা তো বলা যায়। দিস ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু কাম টু। কন্টেন্ট ক্রিয়েশন ফ্যান্টাস্টিক, সোশ্যাল মিডিয়া ফ্যান্টাস্টিক। কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে, যাদের সে আর্থিক সুযোগ ছিল না পড়াশুনো করার, যারা একটু প্রান্তিক জায়গায় থাকে, কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে সংসার চালাচ্ছে, বাড়ি করছে, গাড়ি করছে, ফ্যান্টাস্টিক। মাই প্রবলেম, ব্যক্তি রিজু দত্তের প্রবলেম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের নামে অশ্রাব্য গালিগালাজ, আর কন্টেন্ট ক্রিয়েশনের নামে উদ্যান যৌনতা, যেটা সবার সামনে পরিবেশন করা হচ্ছে। কোনো রাগ ঢাক নেই, কোনো গল্পই নেই রাগ ঢাক। আর এর সাথে জেন্ডার প্রেফারেন্স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইত্যাদি ইত্যাদি কোনো সম্পর্ক নেই। আজকে আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে মেয়ে হিসেবে থাকতে চান, চুড়িদার পরতে চান, শাড়ি পরতে চান, ফ্যান্টাস্টিক, গুড ফর ইউ, অল দ্য বেস্ট। রিজু দত্ত এখানে মরাল পুলিশিং করতে বসিনি, ঠেকাও নি আমরা। কিন্তু সেটা আমার পছন্দ না অপছন্দ, সেই অধিকারটা কিন্তু আমার আছে। ঠিক একইভাবে কন্টেন্ট ক্রিয়েশনের নামে কেউ নাচছে, কেউ বাড়ির ভিডিও দেখাচ্ছে, অশ্রাব্য অশ্লীল ভিডিও দেখাচ্ছে, কেউ কাঁচা কাঁচা খিস্তি করছে, কেউ মেয়েদের গালাগাল দিচ্ছে। সেটা দেখবো না দেখবো, যেমন আমার লোকে বলবে কি, রিজু দত্ত তুমি এত বড় বড় লাইভ করছো, তোমার দেখার দরকার কি? মুখ ঘুরিয়ে নাও। তোমাকে তো কেউ জোর করে বলছে না, দেখতেই হবে কন্টেন্টটা। ঠিক একইভাবে যদি রাস্তায়, তাহলে তো কালকে আপনারা বলবেন যে রাস্তায় যদি একটা মেয়েকে ধরে 4টে গুন্ডা টানাটানি করে, সালোয়ার কামিজ ওড়না ধরে, তাহলে রিজু দত্ত মুখটা ঘুরিয়ে নাও। যেটা ভুল সেটা ভুল, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অপরাধ সেটা অপরাধ। এটা আমার ব্যক্তিগত মতামত। কারুর পড়ি না, কারুর খাই না, আমার এটা ব্যক্তিগত মতামত। এইগুলো হতে পারে না, এগুলো চলতে পারে না দিনকে দিন। আর এগুলো সেদিনই বন্ধ হবে যেদিন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কঠোর একটা আইন বা নিয়ম আনবে। একটা নিয়ম আসবে, একটা টার্মস এন্ড কন্ডিশনস আসবে, যে এইটা তুমি পারো, এটা এর নিচে তুমি নামতে পারো না। কারণ এখন নিচে নামার কোনো লেভেল নেই। তাই কন্টেন্টের জন্য, লাইকের জন্য, শেয়ারের জন্য, ভিউজের জন্য, আর সেই ভিউজের থেকে টাকা আয় করার জন্য নিচে নামার যেহেতু কোনো বেঞ্চমার্ক নেই, কোনো বেস লেভেল নেই, যেখানে পারছে নেমে যাচ্ছে, যেখানে পারছে নেমে যাচ্ছে। ইয়াং ইয়াং 20-22 বছরের ছেলে, কারু লাল চুল, কারু সোনালি চুল, কারু সবুজ চুল, গায়ে ট্যাটু, হাতে ট্যাটু, বুকে ট্যাটু, আমারও ট্যাটু আছে। এই অব্দি ঠিক ছিল, চুল লাল সবুজ নীল করেছো ঠিক আছে, ট্যাটু করেছো ঠিক আছে। একটা মানে জাঙ্গিয়ার মতো একটা হাফ প্যান্ট পরে বিশ্ব বাংলা গেটের নিচে ঘুরে ঘুরে নাচছে আর ভিডিও করছে, 20-22 বছরের ইয়াং ছেলে পুলে।
এটা কন্টেন্ট? এটা যদি কন্টেন্ট হয় তাহলে আমি আমি স্বীকার করে নিচ্ছি আমি ওল্ড স্কুল, আমি বুড়ো হয়ে গেছি, আমি মূর্খ, আমি স্বীকার করে নিচ্ছি বস, এটা কন্টেন্ট হতে পারে না। অনেক দেখবেন ইয়াং ছেলেমেয়েরা আছে গান গাইছে, ফেসবুকে গান গাইছে, ইনস্টাগ্রামে গান গাইছে, সেখান থেকে ইন্ডিয়ান আইডলে যাচ্ছে, সিনেমাতে গান গাইতে পারছে, সেটা কি কন্টেন্ট নয়? অনেকে ক্রিকেট কমেন্ট্রি করে, সেটা কি কন্টেন্ট নয়? অনেকে মুভি রিভিউ করে, সেটা কন্টেন্ট নয়? তাহলে এগুলোর প্রয়োজনটা কি, এটা আমি বুঝতে পারছি না। আর আবারও আপনাদের সামনেও আমার প্রশ্ন, যারা এগুলো করছে তারা কি অনাথ? মানে অনাথ মানে শুধু মা বাবাহীন বলে বলছি না, তারা কি সামাজিক ভাবে অনাথ, আমি এটা বলতে চাইছি। কেউ নেই সালা আশেপাশে, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, কোনো ব্যাপারই নেই, কেউ বাধা দেওয়ার নেই, কেউ বলার নেই। বলতে গেলে বলবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো তুমি। ইয়াস, স্বাধীনতার নামে সব সম্ভব। বাক স্বাধীনতার নামে সাংবিধানিক অধিকারের দোহাই দিয়ে, গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে কি সব অ্যালাউড, সব পারমিসেবল? এটা কি হতে পারে? এটা কি হওয়া উচিত? এই কথাগুলো মনের মধ্যে অনেকদিন ধরে ছিল। ইন্ডিয়াস গট লিটেন্টে যে নোংরামিটা হয়েছে, তারপরে মহারাষ্ট্র সরকার, কেন্দ্র সরকার যে স্টেপস গুলো নিয়েছে, ইন্ডিয়াস গট লিটেন্ট ক্যান্সেল হয়ে গেছে। সেটা যদি কারুর জন্য মনে হয় যে এদের ওপরে কেন এত আক্রমণ করা হলো, এদের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হলো, তো আমার মনে হয় যে কারণে এদেরকে ক্যান্সেল করা হচ্ছে, এদের রেড করা হচ্ছে, এদের ওপরে কেস দেওয়া হচ্ছে, এরকম এদের মতো এবং এদের থেকেও আরো অনেক খারাপ অনেক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের ওপরেও হওয়া উচিত, শুধু এদের দুজনকে টার্গেট করাটা উচিত নয়, এটাও আমি মনে করি। সবার বাক স্বাধীনতা আছে, সবার অধিকার আছে, কিন্তু সেই বাক স্বাধীনতা, সেই গণতান্ত্রিক অধিকার, সেই ফ্রিডম অফ স্পিচেরও আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা লিমিট থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ লিমিট। যেমন জীবনের সবকিছুর একটা লিমিট আছে, যারা মদ খায় তারা জানে 2 পেগে মাথা ঘুরে পড়বো না 4 পেগে বমি করবো। যেমন গাড়িরও একটা লিমিট থাকে, এত স্পিডের বেশি গেলে গাড়ির ইঞ্জিন উড়ে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো জীবনে কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েশন, কতটা অশ্রাব্য গালাগাল দেওয়া যাবে, কতটা যৌনতা দেখানো যাবে, আর কতটা নোংরামি করা যাবে, তারও একটা লিমিট হওয়া উচিত। এবার বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার দেশ চালাচ্ছে, কেন্দ্র সরকার পলিসি তৈরি করছে, কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল প্লেস করবে, দিস ইজ দ্য টার্মস এন্ড কন্ডিশনস। আপনাকে নাচতে হলে আপনি শাড়ি পরে নাচুন, আপনাকে নাচতে হলে আপনি সালোয়ার পরে নাচুন, মানে আমি কথার কথা বলছি, কিন্তু আন্ডার গার্মেন্টসে নাচতে পারবেন না। মানে আমি জাস্ট আলোচনা করছি, কি নিয়ম হবে আমি তো জানি না, সেটা তো আমার হাতে নেই। আবার অনেকেই দেখবেন আমার এই ভিডিওতে এই কমেন্টে রে করে তেড়ে আসবে, আমার নারী ক্ষমতায়ন, বা ছেলেরা বলবে নারীরাই কেন, পুরুষ ক্ষমতায়ন, আমার ইচ্ছা আমি জানিয়া পড়ে নাচবো মেন রোডে। এখন তো এই হয়ে গেছে গল্প, না? এখন তো এই হয়ে গেছে ব্যাপারটা, কাউকে কিছু বলাও যাবে না। বললেই বলবে আমার অধিকারে হস্তক্ষেপ করছেন আপনি। আরে না রে ভাই, হস্তক্ষেপ করছি না, কিন্তু তোরা যারা যেটা করছিস সেটাই আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। একটা সেন্সার খুব দরকার, আমার এইটুকুই মনে হয়। যে যা প্রাণ চায় করুক, সবার স্বাধীনতা আছে, কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় নাচবে, কে কাকে বিয়ে করবে, কে কাকে ভালোবাসবে, সব স্বাধীনতা আছে। আর বাংলা তো ওপেন, বাংলায় কাউকে ক্যান্সেল করা না, বাংলা ওপেন, সবার স্বাধীনতা, যা প্রাণ চায় করো। কিন্তু আবারও বলছি, রিজু দত্তের ব্যক্তিগত মতামত, এই যা প্রাণ চায় করো করতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা অর্জন করার জন্য, ভিউজ বাড়ানোর জন্য যে স্তরে নেমে যাচ্ছে, সেটা যৌনতার দিক দিয়ে হোক আর অশ্রাব্য ভাষার দিক দিয়ে হোক, কোথাও একটা আমার মনে হয় এর একটা বিরাট সামাজিক প্রভাব পড়ছে আমাদের বাচ্চাদের উপর। আমাদের বয়স হয়ে গেছে 40 বছর বয়স, আমরা ঠিক ভুল বুঝি, কোনটা দেখবো দেখবো না বুঝি। তো আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু এখন স্কুলে পড়ে, এখনো সবার হাতে ট্যাব, সবার হাতে ফোন আছে। আমার মনে হচ্ছে কোথাও একটা
আমাদের আগামী জেনারেশনের উপরে একটা বিরাট প্রভাব পড়ছে। সেটাকে কি করে ঠিক করা যাবে আমি আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আজকে এইটুকুই, অনেকক্ষণ হলো, প্রায় 40 মিনিট 45 মিনিট আপনাদের সাথে আড্ডা গল্প হলো।